আরেকটি নতুন সকাল, নতুন করে দেখা সবকিছু। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর সকালের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি স্বপ্না আজিম। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। তিস্তা সংকট নিষ্পত্তি হবে হাসিনা মোদি আমলেই, প্রতিরক্ষা সহায়তা সহ 22টি চুক্তি ও সমঝোতা সই। আদালতের নির্দেশে হাজারীবাগের ট্যানারি কারখানায় বিচ্ছিন্ন করা হচ্ছে গ্যাস বিদ্যুৎ সংযোগ। ভারী বর্ষণে তলিয়ে গেছে হাওর এলাকার ফসল, বন্যার আশঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। এবার দেখে নিতে চাই আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। শুরুতে আমাদের হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে, আমরাই তিস্তা চুক্তি করব, প্রতিরক্ষা সহযোগিতার 3টি সহ 22টি চুক্তি MOU সই। তিস্তা চুক্তিও হবে, মমতাকে পাশে রেখে বললেন মোদি। শিগগিরই সমাধানের আশা শেখ হাসিনার। কালের কণ্ঠর শিরোনাম, মোদির আশ্বাস, মমতার বিকল্প। দৈনিক ইত্তেফাক, সিরিয়ায় মার্কিন হামলায় ক্ষুব্ধ রাশিয়া ও ইরান। ভোরের কাগজ প্রধান শিরোনাম করেছে, তিস্তায় আশ্বাস মোদির, শেখ হাসিনা নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক। ভোরের পাতা, ভারতের সঙ্গে 22 চুক্তি, 4 সমঝোতা স্মারক। সকালের খবর, হাসিনা মোদি বৈঠকে প্রতিরক্ষা সহ 22 চুক্তি ও MOU সই, ব্যবসায়ীদের মধ্যে 14টি চুক্তি। দৈনিক জনকণ্ঠ, আরেক সোনালী অধ্যায়, মোদি হাসিনা সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে। যুগান্তর, শেখ হাসিনা নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক, প্রতিরক্ষায় সমঝোতা, তিস্তায় আশ্বাস। স্থানীয় সংবাদপত্রের প্রথমে আছে দৈনিক সোনালী সংবাদ, শিরোনাম, দ্রুত তিস্তা সমস্যার সমাধানে আশা হাসিনা মোদির। দৈনিক উত্তরকণ্ঠ, মোদি হাসিনা বৈঠকে 22 চুক্তি সই, উন্নয়নে $450 কোটি দেবে ভারত। দৈনিক সাঙ্গু, চট্টগ্রামের 10টি NGO সংস্থার বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ। দৈনিক সবুজ সিলেট, উন্নয়নে $450 কোটি দেবে ভারত, অন্যদিকে দেশে কোনোভাবেই জঙ্গিদের শিকড় গাড়তে দেয়া হবে না, সিলেটের সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক। দৈনিক রংপুর চিত্র, দ্রুত তিস্তা সমস্যার সমাধানের আশা হাসিনা মোদির। প্রিয় চট্টগ্রাম, দ্রুত তিস্তা সমস্যার সমাধানে আশা হাসিনা মোদির, প্রতিরক্ষা সহ 4 সমঝোতা 22 চুক্তি স্বাক্ষর। দৈনিক করতোয়া শিরোনাম, 36 চুক্তি সমঝোতা স্মারক সই, প্রধানমন্ত্রী ভারত সফর, গার্ড অফ অনার প্রদান। গ্রামের কাগজ, বাংলাদেশ ভারত 22টি চুক্তি, স্মারক সই। কুমিল্লার কাগজ, 2 দেশের বন্ধন আরও দৃঢ় হবে, মুজিবুল হক, খুলনা কলকাতা রুটে দ্বিতীয় মৈত্রী ট্রেন চলাচল উদ্বোধন। অন্যদিকে উৎসবের আমেজে কুমিল্লার কিছু একটি সংবাদ আছে বোধহয় এখানে। এই ছিল আমাদের হাতে সংবাদপত্র, এবং আজকে আমরা কথা বলতে চাই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে। আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সাইফুল হক, ইনস্টিটিউট অফ এনার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন তোফায়েল আহমেদ, COO, চিফ অপারেটিং অফিসার, সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। শুভ সকাল এবং স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা জানি যে 17 ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অ্যান্ড গ্রিন এক্সপো 2017 মাত্র শেষ হয়ে গেল, এবং সেখানে আপনার কো স্পন্সর হিসেবে ছিলেন। সেখান থেকে প্রথমেই প্রশ্ন রাখতে চাই যে আসলে এই যে একটি রিনিউয়েবল এনার্জির যে একটি হলো, সেখানে আপনারা কো স্পন্সর থাকলেন, এতে উদ্দেশ্যটি মূলত কী ছিল? দেখেন, আসলে বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির যদি আমি একটু অতীত বলি এবং বর্তমান ভবিষ্যৎ নিয়ে একটু আলোকপাত করি, তাহলে তো বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি আসলে যে শুরু যদি বলি, এবং এটার বাণিজ্যিককরণ আসলে 2000 সাল পরবর্তী, যখন ইটকল, আসলে আপনি জানেন ইটকল গভর্নমেন্টের একটা ফিন্যান্সিং বডি, যারা বেসিক্যালি প্যাট্রোনাইজ করছে রিনিউয়েবল এনার্জিকে বাংলাদেশে প্রমোট করার জন্য। সো 2000 পরবর্তী বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির যে কাজগুলো হচ্ছে সেটা আসলে অনেকটা দৃশ্যমান, এবং আপনি জানেন এই মুহূর্তে প্রায় বাংলাদেশে প্রায় 4.5 মিলিয়ন বাড়িতে সোলার হোম সিস্টেম বসানো আছে, এবং আপনি যদি সংখ্যার দিক থেকে দেখেন
আমাদের টোটাল জনসংখ্যার প্রায় শতকরা প্রায় 12 ভাগ মানুষ এটার সুবিধাভোগী। সো এরকম একটা বিশাল জনগোষ্ঠী যেখানে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করছে, এবং এর বাইরে আপনি যদি চিন্তা করেন নবায়নযোগ্য শক্তির অন্যান্য সেক্টরগুলা, যেমন আপনার ইরিগেশন, পাম্প যেটা বলছি, যে অলমোস্ট এখানে প্রায় এখন আপনার প্রায় 600-র উপরে ইরিগেশন পাম্প চলছে। এবং আপনি আরেকটা প্রজেক্ট, বড় ধরনের একটা প্রজেক্ট বাংলাদেশে, যেটা খুব মানে সমসাময়িক সময়ে খুব জনপ্রিয়তা পাচ্ছে, সেটা হচ্ছে সোলার মিনি গ্রিড প্রজেক্ট। ছোট একটা ক্লাস্টারে যেখানে মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারে না, সেখানে সোলারের মাধ্যমে প্রায় 10-12 কিলোমিটার একটা টেরিটরিকে বিদ্যুতায়িত করা হচ্ছে সোলার। সো এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে বাংলাদেশ প্রায় নবায়নযোগ্য শক্তির এই ব্যবহারের সাথে পরিচিত হয়ে উঠছে ক্রমান্বয়ে, এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2017-তে যখন জাতীয় পর্যায়ে এ ধরনের একটা প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো আমরা মনে করি সুপারস্টার গ্রুপ তার একটা কনসার্ন সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড, বাংলাদেশে আমরা এই সেক্টরে আমরা প্রথম সারির একটা কোম্পানি হিসাবে আমাদের একটা অবস্থান আমরা করে নিতে পেরেছি। এবং এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আমরা মনে করি এ ধরনের একটা জাতীয় প্রদর্শনী এবং একটা এক্সিবিশনে আমাদের পার্টিসিপেট করা উচিত। এবং আমাদের যে ধরনের টেকনোলজি নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের সামনের দিনগুলোতে আমরা যে ধরনের টেকনোলজি নিয়ে আমরা কাজ করার ইচ্ছা আছে, সেই জিনিসগুলো আসলে একটা গ্যাদারিংয়ের মাধ্যমে মানুষকে জানানো, এটাই মূলত একটা উদ্দেশ্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জানেন, আপনার আমার শ্রদ্ধেয় সাইফুল হক স্যার এখানে আছেন, ওনার যে ইনস্টিটিউট, এটা বাংলাদেশে আমার মনে হয় যে নবায়নযোগ্য শক্তির প্রসারের জন্য একটা অগ্রণী ভূমিকা পালন করছে। এবং এই ধরনের একটা ইনস্টিটিউশনস, এ ধরনের একটা প্রক্রিয়ার ভিতর থেকে যখন এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করছে, আমরা মনে করি আমাদের অংশগ্রহণ করা উচিত। এবং শুধু অংশগ্রহণ না, এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানানোর জন্য একটা অভিপ্রায় ছিল আমাদের, যে আমরা এই সেক্টরে কি ধরনের কাজ করতে পারি এবং ভবিষ্যতে কি ধরনের কাজ করা যাবে, সে ধরনের একটা অবস্থান থেকেই মূলত অংশগ্রহণ করা। জি, ফিরবো আমি আপনার কাছে। যদি আমি ডক্টর সাইফুল হকের কাছে চলে আসি, যেমনটা উনিও বলছিলেন যে আপনাদের যে ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু ভীষণভাবে কাজ করা হচ্ছে। সে জায়গা থেকে প্রশ্নটি আসলে জাগছে যে বাংলাদেশে যে এই রিনিউয়েবল পাওয়ারের কথা বলা হচ্ছে, এই পাওয়ার প্ল্যান্ট আসলে বাণিজ্যিকভাবে নিয়ে আসার ক্ষেত্রে বা বাণিজ্যিকভাবে স্থাপনার ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা ছিল, বা কিভাবে আসলে আপনার বিষয়টিকে এগিয়ে নিলেন? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে প্রথমে বুঝতে হবে যে এই যে নবায়নযোগ্য শক্তি, এটা বাংলাদেশের অবস্থানটা কি। আমরা যদি বলি নবায়নযোগ্য শক্তির প্রাপ্যতা, তাহলে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, তারপরে ওয়েভ এনার্জি, ওয়েস্ট এনার্জি সবই আমাদের দেশে খুব বেশি মাত্রায় আছে। কিন্তু এটাকে ব্যবহারযোগ্য অবস্থায় নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের কিছু আইন কানুন করতে হবে, সার্বিক জনগণকে এর ভিতরে সংশ্লিষ্ট করতে হবে, সরকারের যে নীতি নির্ধারণ আছে তাদেরকে এটা বোঝাতে হবে। তা আমরা আরেকটা হলো প্রযুক্তি, সেটাও এখানে মানুষের কাছে নিয়ে আসতে হবে। তো আমাদের যে ইনস্টিটিউট, এটার কাজ ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন যে সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করে। আমরা এই ফিল্ডে কাজ শুরু করেছি 1981 সন থেকে। তখন থেকে এটা নিয়ে গবেষণা এবং তার প্রচার কার্যক্রম চলেছে। একসময় এই কার্যক্রম যখন আমরা শুরু করি, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী প্রয়াত স্বামী, উনি এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন, উনি অ্যাডমিনার ছিলেন। তখনও ওনারা বলেছেন যে রিনিউয়েবল রাখতে হবে। তো এই যে প্রদর্শনী বা এই সেমিনার, এটা চলছে আমাদের 1990 থেকে, তো এখন 17তম। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে অনেক প্রদর্শনী হয়, কিন্তু ওগুলি মিক্সড, একটার সাথে একটা মিশানো, হয়তো ইলেকট্রিক জেনারেটর এটা সেটা মিশানো। কিন্তু নবায়নকে আলাদা করে যদি দেখতে হয়, তাহলে এটাই আমরাই শুধু করি যে একটা নবায়নযোগ্য এই বিষয় এবং সব এবং তার সাথে প্রযুক্তিকে নিয়ে আসা। এটা এই জন্য করা দরকার যে অন্যটার সাথে যদি আমি মিশিয়ে ফেলি, তাহলে এটার যে পোটেনশিয়াল বা এটার যে আগামীতে কী হচ্ছে বা কী হতে পারে, তা কিন্তু মানুষ বুঝবে না। প্লাস প্রতি বছর যে একটা প্রযুক্তির দ্রুত উন্নয়ন হচ্ছে, সেটাও কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে ভিজিবল হয়, দেখা যায়। দাম কমে যাচ্ছে খুব দ্রুত, প্রযুক্তি অ্যাডভান্স হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং মানুষের উৎসাহ কিন্তু এটাতে অনেক বেশি। এই ছোট্ট করে যদি একটু জেনে, দর্শকদের জন্য আসলে জানা খুব জরুরি, এই যে রিনিউয়েবল যে কথাটি বলছি, নবায়নযোগ্য কেন বলছি এটি আসলে? এটার প্রধান কারণ হলো যে এটা শেষ হয় না। যেমন বায়ু শক্তি সবসময় ব্যবহার করছি, আবার বায়ু শক্তি আসছে, সূর্যের আলো আজকে ব্যবহার করে ফেলছি, কালকে আবার আসছে। সো এটা অলওয়েজ রিনিউ, এটা শেষ হচ্ছে না। ঠিক একইভাবে পানি বিদ্যুৎ যে আমরা উৎপাদন করছি, সেখানেও তো একই বিষয়টি ঘটছে। একই ওইটা তো রিনিউয়েবল।
জি, ওটা রিনিউয়েবল, কিন্তু আমরা যদি জীবাশ্ম যেটা দেখি, যেটাকে আমরা বলি ডিজেল, কোল, সেটা হলো নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা সবসময় আমরা আসছে এবং সমস্ত দুনিয়ায় এখন আস্তে আস্তে রিনিউয়েবলের দিকে যাচ্ছে। একটা হলো পরিবেশগত দিক, আর একটা হলো যে ওই জীবাশ্মটা তো শেষ হয়ে যাচ্ছে, তো আমরা তার বসে থাকতে পারি না। আর একটা হলো আমার এখানে পোটেনশিয়াল অনেক বেশি, কারণ এটা প্রাপ্যতা বেশি। আমাদের অন্যান্য যে জ্বালানি বলি আমরা, জীবাশ্ম শুধু আছে গ্যাস, আরেকটা আছে কয়লা। তো গ্যাস তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কয়লার উত্তোলনে অনেক রকম জটিলতা আছে যে পরিবেশ টরিবেশ। তাহলে আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন হলো রিনিউয়েবল, এবং এটা যদি আমরা ভালোভাবে আমাদের দেশে ব্যবহার করতে পারি, অলরেডি আমরা সোলার হোম সিস্টেমে উই আর নাম্বার 1 ইন দি ওয়ার্ল্ড। আমার যে কাছের যে দেশ, আমাদের হলো 45 লক্ষ, আর কাছের দেশ তার 7 থেকে 8 লক্ষ। সো ইউ ক্যান ফিল হোয়াট দ্য ডিফারেন্স, উই আর মাচ অ্যাহেড অ্যান্ড ডিল। তো অন্যান্য বিষয়গুলি, সোলার পাওয়ার প্ল্যান্ট, আমার উনি যেটা বলেন যে মিনি গ্রিড, সবগুলি যদি আমি যদি নিয়ে আসতে পারি, তো ইউ উইল এমার্জ এজ এ সোলার নেশন। আর এখানকার যে ইয়ুথ ফোর্স, এটাকে এটার সাথে আমরা কানেক্ট করতে চাচ্ছি। তখন হবে কি, ইনোভেশন হবে। ইনোভেশন হওয়া মানে আরও দাম কমে যাবে, আরও নতুন নতুন ক্ষেত্র বাড়বে। এবং প্রকৃতিগতভাবে আসলে আমরা আশীর্বাদ পুষ্ট অবস্থায় আছি। Very একই correct, দিকে হ্যাঁ। যেরকম মানে জল তরঙ্গের কথাও যদি বলি, আর বাতাসের কথাও বলি, আর সবচেয়ে বড় যে সোলার সিস্টেমের যে কথা বলা হলো, আমাদের এখানে আলোর প্রাপ্তিতে বা তাপের যে জায়গাটি, Very সেটিও fortunate খুব আমরা, বেশি জি, মাত্রায়। জি। সেখান থেকে খুব পরিচিত যে SHS, বারবার বলা হচ্ছে সোলার হোম সিস্টেম। এসএসজি, আচ্ছা এসএসএস এর কথা বলছেন, জি, সোলার হোম জি, সিস্টেমের জি, কথা বলা হচ্ছে। জি। এবং আমরা কিছুদিন আগেও দেখলাম যে বিদ্যুৎ সংযোগ যখন দেওয়া সম্ভব হচ্ছিল না সরকারি তরফ থেকে, জি। তখনও কিন্তু একরকম একটি বার্ড দেওয়া হয়েছিল যে যখনই আপনি যে নির্মাণাধীন বিষয়টি আছে, যে নির্মাণটি কমপ্লিট হতে যাচ্ছে, সেখানে আপনার এই সিস্টেমটি থাকতে হবে, আদারওয়াইজ আসলে আপনাকে পারমিশন দেওয়া হবে না চলার জন্য। এই সোলার হোম সিস্টেমের বিষয়ে যদি একটু বলতেন, যে অনেকের কাছে প্রশ্ন আমরা দেখি যে বিভিন্ন জায়গায়, শুধু এখন বাড়ির ছাদে নয়, মানে বেশ অনেক জায়গাতে, ইভেন আমরা মানে দেখতে পারলাম যে রামপালের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে সোলার সিস্টেমটি ইউজ করা হবে। হোম সিস্টেমটি ডিফারেন্ট, সে জায়গা থেকে যে এই আমরা কিছু পাথ দেখি বা কিছু বিষয় দেখি, কিন্তু বিষয়টি খুব ক্লিয়ার না কারো কাছে। আপনি যদি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ। আসলে আপনি যে কথাগুলো বলছেন, আমি একটু যদি কারেক্ট করি আপনাকে, জি। আসলে সোলার হোম সিস্টেম যেটা আমরা যেটা SHS বলি, এটা হচ্ছে বেসিক্যালি অফ গ্রিড এরিয়ার জন্য, যেটা ধরেন যেখানে বিদ্যুৎ নাই, মূলত মানুষ হয়তো কুপি হারিকেনের নিচে বসবাস করে, তাদের জন্য মূলত সোলার হোম সিস্টেম। এটাকে আমরা যদি একটু কারিগরি ভাষায় বলি, এটাকে আমরা ডিসি সিস্টেম বলি, যে একটা ব্যাটারি থাকবে, প্যানেল পাওয়ারটা ব্যাটারিতে স্টোর হবে, এবং ব্যাটারি থেকে আপনার ঘরের ছোট লাইট, ছোট আপনার ফ্যান, টেলিভিশন, এগুলো মূলত চলবে, যেগুলো ডেফিনেটলি ডিসি টেলিভিশন হতে হবে। সো এটা টেকনিক্যাল ইস্যুসটা হচ্ছে, এটা 12 ভোল্ট ডিসি হতে হয়, এটাকে আমরা সোলার হোম সিস্টেম বলি। আর আপনি শহরের বিদ্যুতের কথা যদি বলি, যেটা আসলে আপনি সমসাময়িক সময় দেখেছেন যে সরকারি পর্যায়ে নতুন বিদ্যুৎ কানেকশনের জন্য ঢাকা শহরে মানে বহুতল ভবনে ছাদের উপরে এ ধরনের সোলার বসানো হচ্ছে, এটাকে আমরা রুফটপ সোলার বলি। এটা রুফটপ সোলারটা হচ্ছে যে আপনার শহরে, আমি ধরেন এখন যে ধরনের বিদ্যুতের নিচে বসে আছে এখানে, এটা 220 ভোল্ট অপারেটেড। সো এই বিদ্যুৎটা মূলত সোলার 220 ভোল্টের সমান একটা বিদ্যুৎ দিবে, এটাকে আমরা রুফটপ সোলার বলি। সো দুইটা ডিফারেন্ট সেক্টর অ্যাকচুয়ালি। সো সোলার হোম সিস্টেম, স্যার যেটা ইতিমধ্যে উল্লেখ করেছেন, যে আমাদের 4.5 মিলিয়ন হাউস হোল্ডে সোলার হোম সিস্টেম ব্যবহার হচ্ছে, যেটা আমরা ওয়ার্ল্ডে আমরা ক্লেম করি এখন, যেটা নাম্বার 1 ইন দিস সেক্টরে, এবং এটা আসলে রোল মডেল হিসেবে পৃথিবীর অন্যান্য প্রান্তে এটা রেপ্লিকেট হচ্ছে। আর রুফটপ নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, যে আসলে গভর্নমেন্টের একটা ভিশন আছে যে আমরা 2020-তে আমরা রিনিউয়েবল এনার্জিকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। সো আমি যদি রিনিউয়েবল এনার্জি পলিসির কথা আপনাকে একটু বলার চেষ্টা করি, যে আমরা বলছি যে 2020-21 নাগাদ আমরা টোটাল এনার্জির আমাদের 10% আমরা রিনিউয়েবল এনার্জি থেকে নিব। অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে যে আমাদের 2021-এ প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা মহাপরিকল্পনা গভর্নমেন্টের আছে। সেখানে দেখা যাচ্ছে যে আমরা বলছি যে অলমোস্ট প্রায় 2,000 মেগাওয়াট আমরা রিনিউয়েবল এনার্জি থেকে নিব। সো এরকম একটা রোডম্যাপে সামনে রেখেই গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো সেক্টরে কাজ করছে। সো রুফটপ সোলার এ ধরনের একটা সেক্টর। আপনি দেখেন ঢাকা শহরে যে ছাদগুলো আছে, ম্যাক্সিমাম ছাদগুলোই কিন্তু অব্যবহৃত, এবং আপনি বড় বড় কমার্শিয়াল বিল্ডিং, আপনি বিভিন্ন সরকারি বেসরকারি যে ভবনগুলো আছে,
সেগুলোর ছাদগুলো যদি কাজে লাগানো যায় সামহাও এরকম রুফটপ সোলারের মাধ্যমে, এখান থেকে কিন্তু বড় ধরনের একটা এনার্জি আপনি প্রডিউস করতে পারবেন। এবং একটু নীতিমালা নিয়ে কাজ করছে, আপনি জানেন সরকারের একটা সংস্থা শ্রেডা, যেটাকে আমরা বলি সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, যেটা বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটা বডি, যারা বেসিক্যালি এই সেক্টরগুলোর আপনার ডেভেলপমেন্ট এবং কোঅর্ডিনেশনের কাজ করছে। সো তাদেরও কিছু নীতিমালা আছে, সুনির্দিষ্ট নীতিমালা আছে গভর্নমেন্টের এই 10% রিনিউয়েবল এনার্জি থেকে 2021-এ আসবে। এই নীতিমালারই একটা প্রেক্ষাপট কিন্তু আজকে রুফটপ সোলার। এবং সরকার আসলে আমি বলবো যে অনেকটা এটার একটা রেগুলেটরি ইস্যুস করে দিয়েছে যে আপনাকে নতুন বিদ্যুৎ কানেকশন নিতে হলে সার্টেন পোর্শন আপনাকে এই রুফটপ সোলার থেকে আসতে হবে, এবং আপনাকে সোলার লাগানোর পরেই আপনি বিদ্যুৎ কানেকশন পাবেন। এখন প্রশ্ন হতে পারে যে এটা কেন করা হচ্ছে, আর আসলে আপনি যদি কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, অ্যাজ এ এসএসজি সোলার আমরা কাজ করছি আসলে, যদি বলেন যে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি এটাকে দেখি যে আসলে আমার গ্রাহক কেন বসাবে। সরকার বলছে যে নতুন কানেকশন নিতে হলে তোমাকে সোলার বসাতে হবে, আর এই কারণেই হয়তো কাস্টমার সোলারটা বসাচ্ছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এটাকে যদি আপনি ডিমান্ড সাইড ম্যানেজমেন্টে না আনতে পারেন, তাহলে এই প্রোগ্রামটা কিন্তু যদি বিজনেস মডেলের ভিতরে না থাকে, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা যে গ্রাহক মনে করবে যে সরকার আমাকে এটা চাপিয়ে দিচ্ছে, আর কোনো ওয়ে নাই, আমাকে নিতেই হবে। এক্স্যাক্টলি। আসলে জিনিসটাকে যদি একটু বিজনেস মডেলের ভিতরে চিন্তা করা যায়, আমরা যারা নীতি নির্ধারণ মহলে কাজ করছেন, যে রিয়েলি এটাকে যে নিচ্ছেন যে কাস্টমার, তার কতটুকু উপকার দিচ্ছে, এর ইউজেসটা কি। এখানেই আমি আবার একটু আসতে চাই যে উনিও বলছিলেন যে যখনই এটিকে বলা হচ্ছে যে নিতে হবে, তখন একরকম আশঙ্কা জেগে যাচ্ছে যে আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা। অথচ এর কিন্তু অনেক উপকারিতা আছে, এবং আমরা জানি যে এটি আসলে ফাইন্যান্সিয়ালি যদি আমি দেখি, সেখানেও কিন্তু এটি খুবই আসলে সহায়ক একটি বিষয় হতে পারে। সে জায়গা থেকে যদি ডক্টর সাইফুল হক আপনি যদি একটু বলতেন যে উপকারের জায়গাগুলো আসলে কি, কতভাবে বেনিফিটেড হওয়া পসিবল একজন গ্রাহকের। আচ্ছা, আমি এই জিনিসটাকে একদম সহজ করে বলি। এই যে সোলার সিস্টেমটা, এটা খুব সিম্পল। আপনার বাড়ির ছাদে আপনি যেটুকু জায়গাকে আনইউজ, সেখানে আপনি সুন্দর করে প্যানেলগুলি বসালেন। এখন যে ডিভাইস, তাতে আপনার বাড়িতে ব্যবহৃত যে বিদ্যুৎ 220 ভোল্ট এসি, ওইটা সুন্দর করে কনভার্ট করে এসিতে দিয়ে দিচ্ছে। সুবিধাটা হলো এই উৎপাদিত বিদ্যুৎটা আপনার বাড়িতে চাহিদা সে আগে পূরণ করে, যদি তার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় সেটা এক্সপোর্ট করে দেয়, অন্য গ্রিডে দিয়ে দেয়। এখন আমাদের বিজনেস মডেলটা হলো যে এক্সেসটা যে আমি দিয়ে দিচ্ছি, আমি তার জন্য কোনো পয়সা পাচ্ছি না। সো ইফ সরকার যদি একটা ফিডিং ট্যারিফ, যেটা অন্যান্য দেশে আছে, এটাকে বলে রিনিউয়েবল এনার্জি ট্যারিফ, যেটা আমি দিয়ে দিচ্ছি, অন্য ব্যবহার করছে, তার জন্য একটা মিটার থাকে, মিটার দিয়ে যা ওঠে সে টাকাটা সরকার দিয়ে দেয়। তার মানে কি, আই ক্যান আর্ন মানি। এখন আজকে হয়তো আমার বেশি লাগলো, আমি বেশি খরচ করে ফেললাম, আমার সরকারি বিদ্যুৎ কম নিলাম, তাতে আমার সরকারি বিদ্যুৎ সেভ হলো। কালকে আমি কম ব্যবহার করলাম, উৎপাদন বেশি হলো, আমি দিয়ে দিলাম, আমার পাশের জন ব্যবহার করলো, আমি টাকা বেশি পেলাম। আমি ভ্যাকেশনে চলে গেছি, শুক্রবারে ব্যবহার করছি না, সো আই ক্যান এক্সপোর্ট, আই ক্যান আর্ন মানি। তো এটাকে সংক্ষিপ্তভাবে ওয়ার্ল্ডে বলে ফিড ইন ট্যারিফ, যেটা আমি এক্সপোর্ট করছি, আই গেট সাম মানি ফ্রম ইট। এই পলিসিটা আমাদেরকে করতে হবে। অলরেডি পলিসিটা নিয়ে আমরা ড্রাফট আইন করে দিয়েছি, এবং সরকারের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে ওদের ওয়েবসাইটে দিয়েছে, এবং পাবলিক হিয়ারিং হচ্ছে এটার উপরে। বাট প্রসেসটা স্লো, কারণ সরকার এখনও ভাবছে যে টাকাটা কোত্থেকে আসবে, দিলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যেভাবে ডিজাইন করেছি যে এই ইকোনমি এটাকে যেন সাস্টেন করতে পারে, এবং এটা আলটিমেটলি ইকোনমি হেল্প হবে। কারণ আমি যে রেন্টাল বা অন্যান্য জায়গায় যা খরচ করেছি, আমাদের এইখানের কস্টিংটা তার থেকে অনেক কম। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে একটা বোল্ড স্টেপ নিতে হবে। আর সরকারের ভিতর সবসময় দুই রকম ফোর্স কাজ করে, একটা হলো রিনিউয়েবল এনার্জির পক্ষে, একটা বিপক্ষে। কারণ ফসিল ফুয়েলের তো একটা গ্রুপ রয়ে গেছে, তারা ভাবছে যেটা করলে হয়তো আমাদের ব্যবসা খারাপ, ক্ষতিগ্রস্ত হতো, অথবা একটা গ্রুপ ভয় পাচ্ছে, এটা হলে না জানি ইকোনমি কি জানি ড্রেনেজ হয়ে যায়। সো এইসব ভয়ভীতির জন্য কাজ করে। কিন্তু আমরা যেভাবে ক্যালকুলেশন করে দেখিয়েছি এবং যেভাবে প্রতি বছর কমে যাচ্ছে, তাতে আমি মনে করি এটা আলটিমেটলি লাভই বেশি, এখানে ক্ষতির কোনো সম্ভাবনা নাই। এবং লাভটা সার্বিক জনগণের, আপনি সবাই এটাতে উপকৃত। এবং এই যতটুকু আমি ব্যবহার করছি, ততটুকু আমার ফুয়েল ইম্পোর্ট করতে হচ্ছে না। তো এগুলিকে ভালোভাবে যদি আমরা প্রচার করতে পারি এবং করতে পারি, আমরা সবসময় সেমিনার করছি এবং করে করে অনেক দূর এগিয়েও এসেছি। আমরা দেখিয়েছি যে আমাদের কস্ট প্রায় পড়ে 9 টাকার থেকে 10 টাকা, অথচ সরকারি বিভিন্ন খরচ,
রেন্টালে 12 থেকে 15, 18 আছে, ইভেন যারা বাসায় জেনারেটর চালায় তাদের ওভারঅল মেনটেন্যান্স কস্ট সব নিয়ে তাদের 15-16 টাকা পড়ে যায়। তো ব্যক্তি হিসেবে বাসায় ব্যবহার করলে তার লাভ। তো জিনিসগুলি তো ভালো করে প্রচার করে দেখাতে হবে যে আমি আসলে লাভবান হচ্ছি। ওই জায়গাটাতে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, ওই ইনসেন্টিভটা পাচ্ছে না, বা তার লাভ যখন মানুষ বুঝবে তখন মানুষ সবাই এটার পিছনে যাবে। অবশ্যই আরেকটা বিষয় হলো যে মানে এখানে গুণগত- সচেতনতাটা তৈরি করা এবং তাকে বোঝানো যে তাতে আসলে উনার উপকারী হবে, Exactly. এটাও লাভ হবে। সেই বিষয়টি আসলে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং এই সোলার হোম সিস্টেম কিন্তু ইতোমধ্যেই আসলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যদি গ্রাম বাংলার দিকে আমরা জি, জি, তাকাই। exactly. সেখান থেকে কিভাবে বিষয়টি হয় এবং কিভাবে স্থাপন করা হয় সেই বিষয়টিও জানতে চাই। তবে একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আরো কথা হবে, থাকবেন আমাদের সাথে। ফিরে এলাম একত্রে সকালে, কথা বলছিলাম রিনিউয়েবল এনার্জি নিয়ে এবং আবারও ফিরে যাচ্ছি যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, যে সোলার হোম সিস্টেমটি বারবার শুনতে পারছি এবং আমরা দেখতেও পারছি যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এবং আপনি বলছিলেন যে 4.5 মিলিয়ন মানুষ কিন্তু আসলে এর মানে বাড়িঘরে 4.5 আছে এবং মিলিয়ন বাসাতে, হ্যাঁ এবং বাসাতে। 12 ভাগ মানুষ অলমোস্ট প্রায় আমাদের 12 আমাদের টোটাল জনসংখ্যার জি, টোটাল জি। জনসংখ্যার 12 ভাগ মানুষ আসলে এটি ব্যবহার করছে। এই যে এতগুলো বাড়িতে 4.5 মিলিয়ন বাড়িতে আসলে এটি পৌঁছে গেল, এটি স্থাপন কিভাবে করা হয় বা তারাই আসলে কিভাবে অ্যাওয়ার হলো এবং কেনই বানিলো, কি উপকার হলো, বিষয়গুলো যদি একটু বলেন। আচ্ছা, এটা যদি আপনি দেখেন 2003-এর বেসিক্যালি জানুয়ারিতে ইটকল যখন ফর্ম হয়, এটা আসলে ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স একটা প্রজেক্ট ছিল প্রাথমিকভাবে, যে গভর্নমেন্ট একটা সার্ভে করলো যে বাংলাদেশে অফগ্রিড এরিয়া কতগুলো আছে এবং কতগুলো জনগোষ্ঠী এই অফগ্রিড এরিয়ার ভিতরে বসবাস করছে এবং তাদের আসলে সোশিও ইকোনমিক কন্ডিশনটা কি, তারা বর্তমানে কী ধরনের এনার্জি ব্যবহার করছে। সো সেখান থেকে দেখা গেল যে বাংলাদেশের একটা বড় একটা জনগোষ্ঠী, আমরা যে জনগোষ্ঠীর কথা এখন বলছি, এরা মূলত কুপি বা হারিকেন এদের একমাত্র বিদ্যুৎ বা জ্বালানির ব্যবস্থা। সো সেখানে তখন ওয়ার্ল্ড ব্যাংক কিছু ফাইন্যান্সিং মডেল নিয়ে কাজ করলো ইটকলের সহযোগিতায়, যে এটা আসলে এই ধরনের মানুষের কাছে কিভাবে ফিট করা যায়, তারা কিভাবে নিলে এককালীন, কারণ আপনি জানেন সোলার হোম সিস্টেম এখনো পর্যন্ত এটা একটা, যদি আপনি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বলেন তাহলে কিন্তু এটা একটা দামি জিনিস। জি যখন 2003-এ যখন শুরু হলো তখন আপনার অলমোস্ট 4 লাইটের একটা সিস্টেমের দাম ছিল প্রায় 30,000 টাকার ওপরে, অর্থাৎ 4 লাইট 4টা রুমে আপনি 4টা লাইট ব্যবহার করবেন এবং সেটাও কিন্তু খুব সীমিত সময়, অর্থাৎ আমি যদি সীমিত সময় বলি প্রতিদিন বা প্রতি সন্ধ্যার পরে হয়তো 4 থেকে 5 ঘন্টা আপনি ওই 4টা লাইট ব্যবহার করতে পারবেন এবং সেই মুহূর্তে লাইটের পাশে অন্য কিছু আপনি ব্যবহার করতে পারতেন না। সো তখন 30,000 প্লাস দাম ছিল, 30 থেকে 35,000 টাকা একটা মূল্যের একটা সিস্টেম তখন মানুষকে কিনতে হতো। সো তখন দেখা গেল যে এটাকে এই ধরনের মানুষের কাছে কিভাবে ফিট করা যায়। তো সো কিছু ইনোভেটিভ কিছু মেকানিজম, কিছু ফিনান্সিয়াল মডেল নিয়ে ইটকল তখন কাজ করলো, যে তাকে একটা বাই ডাউন গ্রান্ট দিতে হবে, যে প্রথম যে কিনছেন তাকে কিছু গ্রান্ট ফাইন্যান্সিং করতে হবে এবং একটা ডাউন পেমেন্ট দিয়ে কাস্টমার, অর্থাৎ 20% ডাউন পেমেন্ট দিয়ে কাস্টমার তার বাসায় সিস্টেমটা বসালো এবং সেক্ষেত্রে একটা মানে বোধহয় যে মাইক্রো ক্রেডিট লোন বা সফট তখন ফাইন্যান্সিং তার একটি বাকি বিষয় চলে টাকাটা এসেছিল। সে 3 বছর প্রায় 36টা কিস্তিতে মাসে সে টাকাটাকে শোধ করার চেষ্টা করলো। তখন দেখা গেল জিনিসটা আস্তে আস্তে মানুষের ওই ইনকাম যে লেভেলের মানুষ বসবাস করছে গ্রামে তাদের জন্য এটা একটা অ্যাট্রাকটিভ একটা অপশন হয়ে গেল, কম্পেয়ার উইথ দেয়ার এক্সিস্টিং কুপি হারিকেন কেরোসিনিক তাদের যে খরচ হয় তখন 400-500 টাকা খরচ হয়ে যায়, তার এগেনস্টে দেখে 400-500 টাকায় সে একটা সোলার হোম সিস্টেম সে অ্যাভেল করতে পারছে এবং কুপি হারিকেন এর চেয়ে প্রায় 20 গুণ থেকে 25 গুণের বেটার আলোর ব্যবস্থা তার এখানে হচ্ছে। এবং কুপি হারিকেনে দেখেন অনেকগুলো লিমিটেশন আছে, যে আপনি বৃষ্টি বাদলার দিনে আপনার বাইরে এই জিনিসটা ব্যবহার করা যায় না, অ্যাজ ওয়েল অ্যাজ কেরোসিনটা তাকে অনেক দূরবর্তী জায়গার থেকে সংগ্রহ করতে হয়। সো এইসব হ্যাসেল থেকে খুব এইখানে একটু ছোট্ট করে জেনে জি। নিই, যদি দিনের পর দিন মানে বেশ আমাদের এখানে বর্ষাকাল যখন আসে জি, বিশেষ জি। করে দেখা যায় অনেকটা সময় আসলে সূর্যের দেখা জি, মেলে জি। না, সেই সময় সোলার সিস্টেম কিভাবে কাজ আসলে করে? এখানে আপনার কারিগরি সাইডটা যদি দেখেন, আমরা যখন সিস্টেমটা ডিজাইন করি আমরা বলি যে এ ধরনের অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনে সিস্টেমটা যাতে 3 দিন
আপনি একই মানে 4 ঘন্টা পার ডে বেসিসে আপনার চলতে একটা পারে, সেই ব্যাকআপ চলে, ব্যবস্থা সেরকম থাকে। একটা ব্যবস্থা কিন্তু দেওয়া আছে। আর বাংলাদেশে যদি দেখেন খুব এক্সট্রিম রেইনি সিজনে আসলে 7 দিন 8 দিন বৃষ্টি তেমনটি একেবারে হয় না। হয় না, এটা খুবই রেয়ার। তারপরেও দেখেন বাংলাদেশ আসলে আপনি দেখেন এটা যে ব্যবহার করে তার একটা অভ্যাসগত ব্যাপার। যখন সে প্রথম সিজনে দেখছে যে 7 দিন বৃষ্টির কারণে তার 3 দিনের পরে তো সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে, পরবর্তী যখন এই ধরনের বৃষ্টি আসে সে 4 ঘন্টা না ব্যবহার করে বৃষ্টির সিজনগুলো সে 2 ঘন্টা 1 ঘন্টা ব্যবহার করে, অর্থাৎ তার আর্জেন্সি অনুযায়ী সে শুধু লাইটটা জ্বালায়। সো এরকম একটা অভ্যাসের কারণে সিস্টেমটা কিন্তু কখনো তার বন্ধ হয় না। জি, এটা এখানে যদি ডক্টর সাইফুলের কাছ থেকে একটু জেনে নিই যে যখন সিস্টেমটির পুরো মানে যতটুকু আমার ব্যাকআপ ছিল, যেই পাওয়ারটি ছিল সেটা আমি পুরোটুকু ব্যবহার করে ফেললাম, তখন নতুন করে আবার এনার্জি নেওয়ার জন্য কি কিছু করতে হয়, নাকি আবার যখন সূর্যর দেখাটি মিলবে তখন এই পাওয়ারটি স্টোর করা পসিবল হবে? আচ্ছা, এখানে তো ব্যাটারিতে মানে আমাদের জিরো হয়ে গেলে কি কোনো সমস্যা আছে না, কিনা? এটা আমরা ওখানে এমন একটা সিস্টেম দেওয়া আছে, ব্যাটারিতে সিস্টেমে জিরো করে না, কারণ তাতে ব্যাটারি ক্ষতি হয়। জি। একটা সেফ লেভেলে গিয়ে এটা বন্ধ করে দেয়। কিন্তু আমরা এমনভাবে ডিজাইন করি যে 5-6 ঘন্টাতে এটা জিরো হবে না। কেউ যদি ওভার ইউজ না, আমি দিয়েছি আপনাকে 4টা লাইট, আপনি আরো 2টা লাইট লাগান না, যেটা অনেকে তবে তার করে হবে না। তখন হবে। তো সাধারণত যে নিজে টাকা দিয়ে কিনে সেটাকে যত্ন করে সে ওটাকে ওরকম ব্যবহার করে না। আর আমার ভাই যেটা বললেন যে বর্ষাকালে, অ্যাকচুয়ালি বর্ষাকাল মানে তখন ব্যাটারি চার্জ হচ্ছে না, তা কম হচ্ছে। যেটা আগে 100% হতো, ওই দিন পুরো একদম ভরা মেঘা হলে তখন হয় 20%। এমন হয় না যে এটা একদম অন্ধকার, তখন সে জানে যে আজকে আমার এনার্জির কালেকশন কম হয়েছে, সো আমি আজকে ব্যবহার কম করবো বা সাশ্রয়ী হবো। 4টা লাইটের জায়গায় আমি আজকে 3টা লাইট জায়গায়। তো দিস ইজ দি ম্যানেজমেন্ট সিস্টেম অফ দি এনার্জি। গ্রামের লোকজনটা খুব ভালোই বোঝে, এবং এরকম অবস্থা 365 দিনের মধ্যে হয়তো 20 দিন হচ্ছে। তো 365 দিনের মধ্যে আপনি 340 দিনই বা যদি ভালোভাবে পান, যদি চলতে আর পারি। 20 দিনের জন্য তো সব কিছুই আপনার নষ্ট হয়, কোনটা নষ্ট না হয়। তো ওভারঅল চিন্তা করলে এটি সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ। আর সবচেয়ে কথা হলো আপনার যে জ্বালানির যে স্বাধীনতা, আপনার কেউ কাছে যেতে হচ্ছে না তেলের জন্য, বিদ্যুতের জন্য, কেউ আপনার কাছে বিল দিতে আসছে না, এভরিথিং ইজ ইউর ওন। তো এইটার একটা অন্যরকম ফিলিংস যে ইউ ওন সামথিং, এই আপনার মতো নিজেই প্রোডিউস করছি, নিজেই ব্যবহার করছি, সবকিছুই করছি। এর মধ্যে তো একরকম তৃপ্তি থাকার বিষয় আছে। জি। কিন্তু একই সাথে যে প্রাত্যহিক জীবনে আমাদের যে প্রয়োজনটি থাকে, জি। এই রিনিউয়েবল এনার্জি কি আসলে এইটি পূরণ করতে সক্ষম? সক্ষম। বর্তমানে যদি আমি প্রযুক্তিগত বিষয়টা বলি, আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে ইরিগেশন করছি, ইভেন ছোট ছোট যে পাওয়ার প্ল্যান্ট সেগুলি তৈরি হচ্ছে, এবং আমরা বলি কোল্ড স্টোরেজ করা সম্ভব, সবই মোটামুটি সম্ভব। ডিপেন্ড করে আমরা কি ধরনের প্রযুক্তি এবং কি ধরনের ইনভেস্টমেন্ট করতে চাই। এটাকে আমরা বলি কো জেনারেট। মনে করেন আপনার একটা পাওয়ার প্ল্যান্ট আছে, তার একটা অংশ আর রিনিউয়েবল থেকে এনার্জি মিক্স, তার ভিতর 10% বা 15% রিনিউয়েবল দিয়ে দিলাম, ওটুকু আমার সাশ্রয় হয়ে গেল। তো ডিজাইন করে সব কিছুই করা সম্ভব। এটা হলো যে আমার মানসিকতা, আমি কতটুকু ইনভেস্ট করব এবং কি ধরনের প্রযুক্তি আমি ব্যবহার করব। যদি খরচের কথা বলেন, খরচ অবশ্যই এখনও বেশি, প্লাস নর্মালি জীবাশ্মকে ধরি করছে আর কি। বাট যে কোনো জিনিস ক্লিন, যেমন ধরেন আপনি একটা ভালো পানি খাচ্ছেন, অন্য পানি থেকে এটার দাম বেশি, আবার সেটাকে যত্ন করে রেখেও দেন, তো দিস ইজ এ ক্লিন এনার্জি, এটা স্বাভাবিকভাবে এটার দাম বেশি হবে। কিন্তু প্রযুক্তির উন্নয়নের জন্য এটা তাড়াতাড়ি দাম কমে আসতেছে। এবং আমাদের প্রাপ্তিটা যেহেতু বেশি, আমাদের ধরেন জার্মানিতে বা অন্যান্য দেশে ব্যবহার অনেক বেশি, কিন্তু ওদের প্রাপ্তিটা কম, কিন্তু ওরা টেকনোলজি দিয়ে এটা ওভারকাম করে ফেলেছে। আমাদের এখন প্রাপ্তি বেশি, ওই টেকনোলজিকে জার্মানির থেকে আমাদের স্ট্যান্ডার্ডে এনে লো কস্টে আনতে হবে। জি। তার মানে এখানে আমরা জিনিসগুলি যদি বানাই বা আমরা করি বা মাস স্কেলে করি, তাহলে জিনিস দাম কমে আসবে। আরেকটা বিষয় হলো, আমি যেটা বিদেশে গিয়েও দেখেছি, ওদের তো 1 মাইল দূরে দূরে বাসা, ব্যবহার করার লোকজন কম, আর আমার যাই দেই সবই খেয়ে ফেলে এনার্জি, এত চাহিদা। কারণ 16 কোটি দেশ দেশে। এবং সবাই যাকে যা দেয় সে নতুন নতুন ইনোভেটিভ আরও বেশি সে জিনিস তৈরি করে, তো তার চাহিদা বেশি। যেখানে চাহিদা বেশি সেখানে দাম কমতে বাধ্য, ব্যবহারটা বেড়ে যাচ্ছে। তা আমি সেই জন্য বলি যে ইট ইজ এ হাইলি পটেনশিয়াল একটা জায়গা, যেখানে দেখবেন যে এটা আগামীতে একটা সোলার নেটওয়ার্ক হিসাবে এটা আবির্ভূত হবে। নিশ্চয়ই আপনারা নিয়েও কাজ করছেন যে কিভাবে এটি সহজলভ্য করা যায়, সে বিষয়ে কথা বলবো। তার আগে যদি আবার একটু জেনে নিই যে এই যে সোলার হোম সিস্টেমের কথা বলছেন, এটি তো বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা পদক্ষেপ নিয়েছেন, এটি কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এখন দেখেন আমি যেটা বলছিলাম যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের কথা যদি বলি, যে কাস্টমারের ডিমান্ডটাকে যদি আমি মিট করতে পারি, তাহলেই কিন্তু এটার ভিতরে
আপনার বিজনেস মডেল আসবে তখনই। আপনি আমি আগের প্রশ্নে যদি আপনার ফিরে যাই, আপনি বলছিলেন যে রুফটপ সোলারের কথা বলছিলেন। স্যার ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে এটার ভিতরে যদি বিজনেস মডেল থাকেই তাহলেই কিন্তু মানুষ এটাকে গ্রহণ করবে। যে প্রাসঙ্গিকভাবে দেখেন, আপনি বিশ্বের অন্যান্য দেশগুলোতে আপনার রুফটপ সোলার কিন্তু খুব পপুলার একটা সিস্টেম। আপনি জার্মানির এই মুহূর্তে আপনার প্রায় ৪৫ গিগাওয়াট অর্থাৎ ৪৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু রিনিউয়েবল থেকে হচ্ছে, এবং তার ৭০% আসছে রুফটপ সোলার থেকে, 70% রুফটপ সোলার থেকে আসছে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার কথা বলেন, ইন্ডিয়ার একটা প্ল্যান নিয়ে তারা সোলার মিশন নিয়ে কাজ করছে। তারা বলছে ২০২০ নাগাদ তাদের ১০০ গিগাওয়াট তারা রিনিউয়েবল থেকে নেবে, এবং তার 40% আসবে রুফটপ থেকে। সো দেখেন রুফটপ কত বড় একটা সেক্টর, সারা ওয়ার্ল্ডে কিন্তু রুফটপ এইভাবে কিন্তু আপনার কে ফোকাস করা হচ্ছে, এবং ওখানে ফোকাস হচ্ছে এবং মানুষ নিচ্ছে একটাই কারণ, এটার ভিতরে বিজনেস মডেল আছে। স্যার যেটা বলার চেষ্টা করলেন যে আজকে ধরেন আমি এই ভবনের ওপরে একটা 10 কিলোওয়াটের একটা সোলার আমি লাগালাম। এখন 10 কিলোওয়াট সোলার লাগাই আমি কি করব? এখানে ধরেন অলরেডি আপনার জেনারেটর ব্যাকআপ আছে। সো জেনারেটর যখন বিদ্যুৎ চলে যাচ্ছে, আপনি জেনারেটর থেকে আপনি অন্যান্য লোড ব্যবহার করছেন। সো 10 কিলোওয়াট লোড থেকে আপনি হয়তো কিছু আপনার ইমার্জেন্সি লাইট হয়তো আপনি ক্যাটার করতে পারবেন, কিন্তু আসলে আপনার এই ডিমান্ডকে কি ফুলফিল করছে? আপনার তো জেনারেটর অলরেডি আছে, সো আমি কেন 7-8টা লাইট আমি আবার সোলার থেকে আমি নিব? সো এটাকে যদি বিজনেস মডেলের সাথে চিন্তা করেন, এখন এই বিদ্যুৎটা আপনি যদি কিছু নিজে ব্যবহার করলেন, আপনার যেটুক দরকার সেটুক ব্যবহার করলেন, আপনার প্রয়োজন অনুযায়ী যেটুক দরকার সেটুক ব্যবহার করলেন। ধরেন এই মুহূর্তে আপনার হয়তো 5টা লাইট জ্বালাতে হবে, আপনি জেনারেটর অন করে হয়তো 5টা লাইট জ্বালাবেন না, এই জন্য আপনার একটা বড় ডিমান্ড, আপনি হয়তো সোলার থেকে নিলেন। বাকি পাওয়ারটা আপনি যদি গ্রিডে এক্সপোর্ট করে দিতে পারেন, এবং সরকার যদি একটা নীতিমালার ভিতর থেকে আপনার এই বিদ্যুৎটা কিনে নেয়, তাহলেই আপনার কাছে কিন্তু অ্যাট্রাকটিভ হবে। আদারওয়াইজ কিন্তু সোলারটা যেটা হবে, ঢাকাতে দেখবেন বহু বাসার ওপরে সোলার লাগানো আছে, কিন্তু রিয়েলি সেটা কি ব্যবহার হচ্ছে? তা নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ নিয়ম করে দেওয়ার কারণে কিন্তু অনেকে এটি লাগিয়েছে ঠিকই, কিন্তু ব্যবহারের জায়গা থেকে কিন্তু আমার জানা মতো অনেক বাসা আছে যারা করছে না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এটাকে যদি আমরা বিজনেস মডেলের ভিতর ঢোকাতে পারি এবং কিছু নীতিমালার ভিতর আসে, যে গভর্নমেন্ট যদি বলে দেয় যে না, তোমাকে এটা নেট মিটারিং এর ভিতর আসতে হবে এবং আমি তোমাকে কিনে নিব এই বিদ্যুৎটা, সো সে কিন্তু খুব আমি কি বলবো যে সে প্রয়োজনে ইনভেস্ট করবে এখানে, তার কারণ হচ্ছে গ্রাহক যখন বুঝবে এটি আসলে একটি ব্যবসায়িক খাত হতে পারে এবং সে লাভবান হতে পারেন, তখন সে কেন এই বিষয়ে যাবে না? একই সাথে দেশ উপকৃত হবে, ব্যক্তি পর্যায়ে ব্যক্তি নিজে উপকৃত হবেন। পলিসি লেভেলের কথা বলা হচ্ছিল, পলিসি নিয়ে কাজ করছেন এরকম শুনছিলাম, যে কিভাবে আসলে কাজটি চলছে এবং কি ধরনের পলিসি বা নিতে যাওয়ার জন্য আপনারা সুপারিশ করছেন? আচ্ছা, আমরা যে একটা বললাম যে এই যে এক্সিবিশনগুলি কেন করি, এক্সিবিশন করি এই জন্য যে এখানে ব্যাংকগুলিকে ডাকা হয়, সরকারি লোকজন আসে এবং রেগুলেশনগুলি কি কি আছে এগুলি তুলে ধরা হয়। একটা হলো যে বাংলাদেশের 2008 সালের শেষের দিকে প্রথম রিনিউয়েবল এনার্জি পলিসি করা হলো, ফার্স্ট, যেটা বাংলাদেশের যে আগে ছিল। তারপরে 2012-তে করা হলো সেটা, যেটাকে বলা হয় সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, যে একটা অথরিটি যেটা পুরো দেখবে। এখন ফিডিং ট্যারিফের কথাগুলি আসছে। ইন দি মিন টাইম আমরা আরও যেটা করেছি সেটা হলো সাস্টেনেবল ব্যাংকিং। ব্যাংকগুলিকে আস্তে আস্তে নিয়ে আসা হয়েছে যার জন্য সোলার প্রজেক্টগুলিতে তারা যেন লোন দেয়, কারণ সোলার প্রজেক্ট অন্যদের থেকে ডিফারেন্ট। তারা ব্যাংকের লোন সিস্টেম হলো তারা 6 বছরের জন্য দেয়, একটা সোলার সিস্টেম চলে 20 বছর। সো এখানে ব্যাংকের নীতিমালাতেও চেঞ্জ করতে হবে, একটা বিরাট চেঞ্জ। তো বাংলাদেশ ব্যাংকে সাস্টেনেবল ব্যাংকিং করা হচ্ছে আমাদের উদ্যোগে, আমরা এটা করেছি, আমি ওখানে বেড মেম্বার, এবং ওখান থেকে প্রায় 200 কোটি টাকা একটা আলাদা ফান্ড তৈরি করা হয়েছে, যেখান থেকে আমি একটা সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে যে কোনো জিনিস আমি ওখান থেকে লোন নিতে পারবো একটা কম ইন্টারেস্টে। যদিও ইন্টারেস্টটা এখনও বেশি, আমরা বলছি যে আরও কম, এখন বোধ হয় 7 থেকে 8% এরকম একটা ইন্টারেস্ট চার্জ করছে, এটা নাকি সার্ভিস চার্জ হিসেবে লাগে। বাট আমরা বলি রিনিউয়েবলের জন্য আরও কম করতে হবে, তাহলে আরও বেশি জনগণ এটাতে আসবে। এবং একটা সাধারণ যেন লোক শুধু সহজেই সে একটা প্রজেক্ট জমা দিয়ে টাকাটা পেতে পারে, তার যদি ওই 50টা টেবিলে যেতে হয় এবং সে জানেই না কীভাবে কী হবে, তাহলে তো ওই ব্যুরোক্রেসি এসে। সো উই ওয়ান্ট যে আমরা চাই একটা মিনিমাম ব্যুরোক্রেসি, সিম্পল একটা সিস্টেম, যে আমি অ্যাপ্লাই করব, আমি এতদিন পরে আমি জানবো যে আমি পেলাম কি পেলাম না, পেলে আমি নিয়ে চলে আসবো। এটা করা সম্ভব যদি পলিসি লেভেলে যদি সিদ্ধান্ত নেওয়া হয় এবং দেখেন যে মনিটরিং থাকে, এটা সম্ভব।
এই ধরনের বিভিন্ন জায়গাতে অলরেডি ব্যাংক কাজ করছে, বাট এটাকে আরও বেশি স্পিড আপ করতে হবে। মানে এখনও একটা মনে হচ্ছে ইনার্শিয়া থেকে বেরোয় আসতে পারছে না। আর আমরা যেটা করছি এখানে কারিগরি বিষয়টা আছে। ইনস্টিটিউট অফ এনার্জিতে আমরা একমাত্র ইনস্টিটিউট বাংলাদেশে যারা রিনিউয়েবল এনার্জি টেকনোলজির উপরে মাস্টার ডিগ্রি দিয়ে, আমাদের সকালের প্রোগ্রামও আছে, বিকালের প্রফেশনাল যারা তাদের জন্য আছে। তো সরকারি পর্যায়েও অনেক লোকজনকে আমরা ইতিমধ্যে ট্রেন আপ করেছি, এখন তারা ডিসিশন নিতে পারছে। কিন্তু কিছুদিন আগেও আপনি সোলার যদি কিছু না জানেন আপনি ডিসিশন নেবেন কীভাবে? সো সব কিছু মিলিয়ে একটা সার্বিকভাবে এটা স্লোলি আগাচ্ছে আর কি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা কিভাবে মানে একজন শিক্ষার্থীকে আপনারা নিচ্ছেন বা কিভাবে কি হচ্ছে সে বিষয়গুলো আমি ভালোভাবে জানতে চাই। আমি নিশ্চয়ই আমাদের দর্শকরাও তাতে আগ্রহী হবেন যে আমি এই সেক্টরে যদি নিজেকে ইনভলভ করতে চাই তাহলে আসলে কিভাবে আমি আমার শিক্ষাটি গ্রহণ করতে পারি। তার আগে যদি একটু জেনে নিই যে সুপারস্টার যে রিনিউয়েবল এনার্জি আপনাদের যে কোম্পানিটা আছে তারা আসলে কিভাবে যে বিজনেস মডেলের কথা আপনি বারবার বলছেন যে সেটা যদি আসলে ইন্ট্রোডিউস করানো যায়, সেক্ষেত্রে আপনারা কি কোনো কাজ করছেন? আমরা দেখেন, আমি আসলে আমাদের সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড আমরা 4 বছর ধরে কাজ করছি এই সেক্টরে। আমরা যখন ব্যবসাটা শুরু করি সুপারস্টার, আমরা একটু ভিন্ন আঙ্গিকে ব্যবসাটা শুরু করেছিলাম যে এনজিওরা গ্রামগঞ্জে সোলারটা মাইক্রো ক্রেডিটের মাধ্যমে একটা মডেলের মাধ্যমে দিচ্ছে। এখন এনজিওরা যেটা দিচ্ছেন আপনার সেটা যে লাইট, তার লাইট সহ অন্যান্য কম্পোনেন্টসগুলোতে আছে, লাইটের বাইরে একটা জনগোষ্ঠীর বা এই ধরনের ইউজার্সদের কিছু মানে নতুন কিছু ব্যবহার করার একটা মানসিকতা আছে এবং তাদের ইচ্ছাও আছে। যেমন ধরেন ফ্যান একটা বেসিক জিনিস, আজকে গরমের সময় মানুষ কিন্তু ফ্যান ব্যবহার করবে, কিন্তু আমরা পূর্ববর্তী সময় দেখেছি যে সোলার হোম সিস্টেমের সাথে ফ্যান ব্যবহারকে নিরুৎসাহিত করা হতো। একটা কারণ ছিল যে সোলার হোম সিস্টেমের যে পাওয়ার সেটা খুব লিমিটেড পাওয়ার, সেখানে যদি ফ্যান ব্যবহার করেন গরমকালে সেটা 4 ঘন্টার বাধ্যবাধকতা থাকে না, সে সারা রাত ব্যবহার করতে চায়, তখন সিস্টেমটা বসে যেতে পারে। এবং একইভাবে টেলিভিশন ব্যবহার করা হতো না। এই ধরনের মোবাইল চার্জের বিভিন্ন রকম অপশন সেগুলো ইনকর্পোরেট ছিল না। সো আমরা তখন দেখলাম যে এই কাস্টমারগুলোকে যদি এই ধরনের জিনিসগুলো দেওয়া যায় তখন তার ডিমান্ড অনুযায়ী সে ব্যবহার করবে, যার যতটুকু ক্ষমতা আছে সে অনুযায়ী সে সিস্টেম নিল, সেভাবে ব্যবহার করলো। সো আমরা সেখানে এই ধরনের আপনার কম্পোনেন্টস বা অ্যাক্সেসরিজগুলো আমরা ইনকর্পোরেট করলাম। তারপরে আপনি যদি বিজনেস মডেলের কথা চিন্তা করেন, আমরা দেখেন ইটকলের সহযোগিতায় আমরা সোলার মিনিগ্রিড একটা প্রজেক্ট আমরা করেছি। এটা হচ্ছে মানিকগঞ্জের আপনার দৌলতপুর উপজেলার চর বাগুটিয়া বলে একটা দুর্গম একটা অঞ্চলে, যেটা যমুনার প্রায় 40 to 45 মিনিটস যমুনা ক্রস করতে হয়। আরিচা থেকে প্রায় 45 মিনিটস যমুনা ক্রস করে এই জায়গাটা যেতে হয়। টোটালি একটা দুর্গম একটা এরিয়া। সো সেখানে আমরা সার্ভে করে দেখলাম প্রায় 1000 থেকে 2000 বাসা যারা এই মুহূর্তে সোলার এই ধরনের মিনিগ্রিডের মাধ্যমে যদি আপনি বিদ্যুৎ দেন তারা নিতে পারে। কিভাবে দেখলাম যে তারা বর্তমানে যে ধরনের বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করছে, সোলার হোম সিস্টেম কিন্তু ব্যবহার করছে, সেখানে যে খরচ করছে তার অল্টারনেটিভ আমি যদি মিনিগ্রিডে তার চেয়ে কম টাকায় একটা বিদ্যুৎ ব্যবস্থা দেই, খুব সহজে কিন্তু তারা এটা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করলো। তখন আমরা ইটকলের সহযোগিতায় 242 কিলোওয়াট, আমি আপনার জ্ঞাতার্থে এবং দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই যে বাংলাদেশের এই মুহূর্তে এটা সর্ববৃহৎ একটা মিনিগ্রিড প্রজেক্ট আমরা অপারেট করছি, এবং এটা জানুয়ারি থেকে পাওয়ার অন হয়েছে এবং এটা রাইট নাও অপারেশন কন্ডিশন। এই মুহূর্তে আমরা প্রায় 150 বাসাতে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এবং দেখেন এখানে কিন্তু আমরা বিজনেস মডেলটাকে এভাবে অ্যাডাপ্ট করলাম যে তারা এখন যে সোলার হোম সিস্টেম ব্যবহার করছে সেখানে তারা যদি পার ইউনিট বিদ্যুতের খরচ বলি সেখানে প্রায় 70-80 টাকা বিদ্যুৎ খরচ হচ্ছে, এবং আমরা তার তুলনায় অনেক কম দামে পার ইউনিট বিদ্যুৎ আমরা তার কাছে দিচ্ছি। এবং সেটা হচ্ছে সোলার হোম সিস্টেমে কিছু লিমিটেশন আছে, 4 ঘন্টার বেশি বিদ্যুৎ পাবেন না। আমাদের এই বিদ্যুৎ ব্যবস্থায় 24 ঘন্টা, এবং লিটারেলি এখানে কোনো লোডশেডিং নাই, আপনি কখনো লোডশেডিং পাবেন না। বাংলাদেশের সব জায়গায় যদি ব্ল্যাক আউট হয় ওখানে ব্ল্যাক আউট হবে না, কারণ সিস্টেমটা ডিজাইন করা হয়েছে এভাবে। এবং এটা কি আপনি অবাক হয়ে যাবেন, এটা 220 ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থা, এবং প্রায় 14-15 কিলোমিটার গ্রামে আমরা মানুষের বাসায় বিদ্যুতের লাইন টেনে টেনে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, এবং প্রতিটা বাসায় প্রিপেড মিটার বসানো আছে। সো আপনি আজকে 300 টাকার আপনি কার্ড রিচার্জ করে আপনি মিটারটা অন করলেন, এবং 300 টাকা খরচ
শেষ হওয়ার আগে আপনাকে বলবে যে আপনার খরচ হয়ে যাচ্ছে, আপনি নতুনভাবে টপ আপ করেন। জি। সো এরকম ভাবে মানুষকে কিন্তু আমরা একটা এবং বিজনেস এবং মডেল এই ভিতরে এই মডেলটার কারণে কিন্তু প্রথম যে ইনস্টলমেন্টের যে একটি বড় অ্যামাউন্ট সেটিও লাগছে না, সেটাও গ্রাহকের। লাগছে না। Very এটা correct. একটা এটা বড় জায়গা। another interesting আরো point, জি। আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং একই সাথে ক্রস বর্ডার ক্ষেত্রে এনার্জি ট্রেডিং এর যে বিষয়টি আছে সেখানে এই রিনিউয়েবল এনার্জি কতটুকু কিভাবে কাজ করতে পারে, সম্ভাবনা কতটুকু, সেই বিষয়ে জানতে চাই। তবে আরেকটি বিরতি সময় হয়ে গেল, দর্শক নিচ্ছি বিরতি। এক্ষেত্রে সকালে ফিরে এলাম, আমরা কথা বলছিলাম রিনিউয়েবল এনার্জি নিয়ে এবং প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ক্রস বর্ডার এনার্জি ট্রেডিং এর ক্ষেত্রে আসলে এই রিনিউয়েবল এনার্জি কতটুকু সম্ভাবনা আছে বা এই সম্ভাবনাগুলোই বা কি, সে বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আপনাকে জিনিসটা আগে খুলে বলি। আমি বলেছি যে এখন প্রযুক্তির উন্নয়ন এমন হয়েছে যে আমি সোলার প্যানেল থেকে সরাসরি আমাদের গ্রিডে বিদ্যুৎ দিতে পারি। এখন ধরেন বাংলাদেশে এখন এই মুহূর্তে দিনের বেলা আমি সূর্য পাচ্ছি, কিন্তু রাত্রে তো আমি পাচ্ছি না, কিন্তু আরেক দেশে এখন দিন। কিন্তু এখন সমস্ত দুনিয়াগুলি কিন্তু গ্রিডের মাধ্যমে কানেক্টেড হয়ে যাচ্ছে। মনে করেন একটা দেশের মরুভূমিতে আমরা ইনভেস্ট করলাম, সেখানে সোলার প্যানেল, সেটা ওখানে দিন, তাহলে হচ্ছে কি ওই গ্রিডের মাধ্যমে সে বিদ্যুৎটা আমি কিনে নিয়ে আসতে পারছি ট্রেডিং করে আর কি। তো সেভাবেই যে বিভিন্ন দেশে আমরা ইনভেস্ট করতে, বাংলাদেশের জায়গা কম, আমরা হাইড্রোর জন্য নেপালে হাইড্রোতে অলরেডি বাংলাদেশ করছে, সেখান থেকে আমরা গ্রিডের মাধ্যমে নিয়ে আসতে পারি, ভুটান থেকে আনতে পারি, এনিওয়্যার আমরা করে। এটাকেই বলা হয় ক্রস বর্ডার এনার্জি ট্রেডিং। যে আগে যেমন আমরা কয়লা ইম্পোর্ট করে নিয়ে আসতাম, এখন আমরা গ্রিডের মাধ্যমে ওখানেই উৎপাদন করে ওখান থেকে জাস্ট গ্রিডল্যান্ডের মাধ্যমে আমরা নিয়ে আসবো। এখানে এসে মিটার আছে, মিটারে আমরা জাস্ট কিনে নিলাম। তো দিস ইজ দ্য নিউ টেকনোলজি দ্যাট ইজ কামিং, অ্যান্ড এটাই আলটিমেটলি চলে আসবে। তো বাংলাদেশ অলরেডি ইন্ডিয়ার সাথে গ্রিডে কানেক্টেড, আশা করি আরও অনেকটা এরকম কানেকশন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সো ইট ইজ এ ভেরি অ্যানাদার বিগ পোটেনশিয়াল এরিয়া। এবং সেক্ষেত্রে এনার্জির যে একটি বড় চাহিদা আছে, সেই চাহিদাটা মিট আপ করা আসলে জি। বেশ সহজ হয়ে সহজ যাবে হয়ে বলেই মনে হচ্ছে। আমরা জানি যে সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড সোলার পিভি নিয়েও একরকম চিন্তা করছে এবং সেটা নিয়েও বোধহয় আপনারা কাজ করছেন। এই সোলার পিভি টেকনোলজি বিষয়টি যদি একটু বলতেন। সোলার পিভি টেকনোলজিটা হচ্ছে সোলার ফটোভোল্টাইক টেকনোলজি, যেটা আমরা মানে যে খুব লেমন আমরা যেটাকে সোলার প্যানেল বলি, সেটাকেই মূলত সোলার পিভি টেকনোলজি বা সোলার প্যানেলের যে টেকনোলজি, সেটাকে আমরা সোলার পিভি টেকনোলজি বলছি। তো দেখেন, বাংলাদেশে সোলার প্যানেল টেকনোলজি নিয়ে তো আসলে সারা ওয়ার্ল্ড কাজ হচ্ছে এটার ইফিসিয়েন্সি বৃদ্ধি করা নিয়ে। বাংলাদেশে আমরা এই মুহূর্তে আমরা প্যানেলটা আমরা বিদেশ থেকে আমরা আমদানি করছি। বাংলাদেশে যদিও 7-8টা কোম্পানি অলরেডি প্যানেল ম্যানুফ্যাকচার করছে, আমরা এই মুহূর্তে আমরা ইম্পোর্ট করছি। আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে যে আমরা এই ধরনের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটস আমরা বাংলাদেশে করব। একটু প্রাসঙ্গিক কথা বলি, সোলার পিভি টেকনোলজি বাংলাদেশে আসলে আপনি 2006 সালে ওয়ার্ল্ড ওয়াইড সোলার পিভি টেকনোলজির পার ওয়াট পিকের অর্থাৎ সোলার প্যানেলের দাম ছিল প্রায় $4 থেকে $5, এবং এই মুহূর্তে এটা প্রায় আপনার 40 সেন্টে চলে আসছে। সো এবং 2006-এ তখন এটা ইফিসিয়েন্সি লেভেল ছিল 10-12%, যেটা এখন 17-18% আসছে। তথ্যটা আমি কেন দিলাম, যে সোলার পিভি টেকনোলজির সারা ওয়ার্ল্ডে আপনার টেকনোলজির ইফিসিয়েন্সি যেমন বাড়ছে, তখন দামও তেমন কমছে। সো দাম কমানোর কারণেই কিন্তু এটা আমাদের, যদিও এই মুহূর্তে আপনার মেন ফসিল ফুয়েলের বিদ্যুতের সাথে এটা এখনও কম্পিটিশনে পেরে উঠছে না, তবে আমরা যে প্রজেকশন আমরা দেখছি এই ফিল্ডে বিশেষজ্ঞ যারা কাজ করছেন, আমরা মনে করছি খুব অচিরেই এটা কিন্তু মানে মেইন বিদ্যুৎ ব্যবস্থার সাথে একটা কম্পিটিশনে চলে আসবে। এবং আপনি যদি দেখেন ইউটিলিটি স্কেলের বিদ্যুৎ, আপনি যদি আবার ফিরে যায় আমাদের মানে স্যার যেটা বলছিলেন রিনিউয়েবল এনার্জি পলিসির কথা, আমরা 2021 নাগাদ যে 2000 মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে বা রিনিউয়েবল থেকে পাবো, সেটার যে একটা পরিকল্পনা, এটাকে কিন্তু যদি আপনি মানে লক্ষ্যমাত্রা অর্জন করতে চান, তাহলে কিন্তু ইউটিলিটি স্কেল থেকে একটা বড় ধরনের বিদ্যুৎ আসবে। ইউটিলিটি স্কেলটা যদি আমি একটু ভেঙে বলি, যে আপনাকে একটা পাওয়ার প্ল্যান্ট, যেটাকে আমরা বলছি সোলার পার্ক, অর্থাৎ মেগাওয়াট পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন করা। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে কিছু প্রজেক্ট কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, যেটা ধরেন 200 মেগাওয়াটের টেকনাফে আমেরিকান একটা কোম্পানি সান এডিসন অলরেডি গভর্নমেন্ট চুক্তি করেছে
200 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু সোলার থেকে একটা প্ল্যান্ট থেকেই হবে। এরকম প্রায় 900 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের জন্য গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন আনসলিসিটেড বিভিন্ন কোম্পানির সাথে অলরেডি চুক্তি করেছেন। সো এই সোলার পিভি টেকনোলজি কিন্তু এখান থেকে কিন্তু একটা বড় বিদ্যুৎ কিন্তু আমরা মেইন গ্রিডে দিতে পারবো, তাহলেই কিন্তু গভর্নমেন্টের যে পলিসির কথা বলছে, যে লক্ষ্যর কথা বলছে, সেটা কিন্তু অর্জন হবে। এবং দেখেন ইউটিলিটি স্কেলে আমি কয়েকটা তথ্য দিয়ে আপনার ভালো লাগবে যে ইউটিলিটি স্কেলে সোলার পিভি কোন লেভেলে চলে গিয়েছে। বিশ্বের এই মুহূর্তে সর্ববৃহৎ সোলার আপনার পাওয়ার প্ল্যান্ট যদি বলি, ইন্ডিয়ার কামুথি বলে একটা জায়গা, এটা তামিলনাড়ুতে, সাউথ ইন্ডিয়াতে 648 মেগাওয়াট বিদ্যুৎ একটা সিঙ্গেল প্ল্যান্ট থেকে হচ্ছে, 648 মেগাওয়াট। সো কত বিশাল একটা প্ল্যান্ট। এবং যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় যেটা ছিল তোপাস সোলার পার্ক, যেটা 550 মেগাওয়াট, সেটাকে কিন্তু বিট করে দিয়েছে। এটা জাস্ট নভেম্বরে হলো, খুবই কাছে, নভেম্বর ডিসেম্বরে এটা উদ্বোধন হলো। এবং পাকিস্তানে কায়েদে আজম সোলার যে পার্ক হচ্ছে সেটা 1 গিগাওয়াট, অর্থাৎ 1000 মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান্ট কিন্তু হচ্ছে। সো এই ধরনের বিশাল কিন্তু মানে সোলার পিভি টেকনোলজির কাজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে। আমরাও কিন্তু এরই ধারাবাহিকতায় আমরাও কিন্তু বাংলাদেশে এই ধরনের কিছু কাজের ভিতরে। এবং সেক্ষেত্রে মানে ব্যবসায়ে যদি মানে কোনো উদ্যোক্তা যদি এইখানে ব্যবসায় আসতে চায়, কিভাবে আসবে বা এলেই বা তাদের সম্ভাবনা কতটুকু, তাও একটু জানতে চাই। তবে তার আগে যদি আমি আবারও ডক্টর সাফলক আপনার কাছে ফিরে আসি, যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আপনি দক্ষ জনবল তৈরির একটি বিষয় বলছিলেন, এবং এটি যে একটি মানে শিক্ষার জায়গা থেকেও যে বিষয়টি বেশ ডেভেলপ করে গেছে এডুকেশনাল থেকে, সেই জায়গা থেকে একটু যদি শুনতে চাই যে ইনস্টিটিউটটি, আপনার যে ইনস্টিটিউট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যে আপনারা মানে কারিকুলামগুলো চালাচ্ছেন বা কার্যক্রমগুলো আছে, কি ধরনের মানে কোন কোন পর্যায়ের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা এনেছেন? একে অনার্স লেভেল থেকে, বা এখানে পড়তে হলে তাকে কি যোগ্যতা নিয়ে আসতে হবে, বিষয়গুলো যদি একটু বলতেন। মূলত আমাদের এখন যে প্রোগ্রামটা, এটা হলো মাস্টার্স ইন রিনিউয়েবল টেকনোলজি। এখানে সাধারণত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা, তারাই আসে। তারা অলরেডি মাস্টার্সটি করানো হয়, কারণ ওই বেসিক যে নলেজটা, সেটা ইঞ্জিনিয়ারিং নলেজ থাকলে হয়। এখানে এসে শুধু স্পেশালাইজেশন করে। আমরা যে ডিগ্রিটা দিই তাতে একজন ইঞ্জিনিয়ার যখন ভালোভাবে এটা ডিগ্রিটা করবে, সে ডিজাইন থেকে শুরু করে প্ল্যান এস্টাবলিশ করা এবং অপারেশন এবং এটাকে মেনটেন করা সবই সে করতে পারবে আর কি। আগামীতে ওই যে সোলার হোম সিস্টেমের কথা, যেটা ওখানে এগুলি লাগতেন, ওখানে আমাদের ছোট্ট একটা সোলার টেকনিশিয়ান হলেও হতো, একটা ইলেকট্রিশিয়ানকে ভালো মতো শিখিয়ে দিলেই ও করতে পারতো। বাট এখন যেহেতু পাওয়ার প্ল্যান্ট চলে আসছে, এটা কিন্তু একটা বিরাট বিষয়। আপনার 1 সেকেন্ডের বা একটুখানি লস পানি হলেও এখানে বড় একটা অ্যামাউন্টের লস হবে। সো তার ইকোনমিক্স বুঝতে হবে, তার এনার্জি অ্যাভেলেবিলিটি বুঝতে হবে, তার মেনটেন্যান্স বুঝতে হবে, তার কানেক্টিভিটি বুঝতে হবে, এবং ওয়ার্ল্ড টেকনোলজিটা কোথায় কীভাবে আছে সেটা বুঝতে হবে, নেটওয়ার্কিং বুঝতে হবে। সব কিছু মিলে যে অপারেশন যে ম্যানেজার করবে, তার সব কিছু একটা সার্বিক ধারণা থাকে, ওইগুলির উপরেই আমরা কাজ করছি। এবং আপনার ইনস্টিটিউশনের যে সাফল্য, তাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের সাফল্য যদি আপনি ওইভাবে বলতে চান, যে একটা তো হলো আমরা 81 সন থেকে এই ফিল্ডে একমাত্র যারা, পর যত এই তোফায়েল সাহেব বলেন বা অন্য যারা, তারা আসে সব 90 পরের থেকে। ইভেন গ্রামীণ শক্তি যে লার্জেস্ট, তারা মানে ওই যে 81 সাল থেকে মানে বহু বছরের এই জার্নিতে আসলে একরকম বড় রকম অর্জনই নিশ্চয়ই মানে সিগন্যাল দিয়ে যাচ্ছে, দিস ইজ ভেরি গুড এন্ড এটার দিকে যেতে হবে। জি, পরে ওনারা আসলেন, এসে এখন দেখলেন যে না, এটা অনেক বড়। এখন এসেও দেখলেন যে আবার সেই ম্যান পাওয়ার নেই। ছোট্ট করে আমি আপনার কাছে শেষ জেনে নিব, যদি কেউ এখানে আগ্রহী হয় তাহলে কিভাবে আসবেন বা সম্ভাবনা কতটুকু, খুব ছোট্ট করে যদি বলেন। সম্ভাবনা যদি বলি ইনরমাস, কারণ আপনি দেখেন আমাদের যে পরিকল্পনা 2000 মেগাওয়াট সোলার থেকে আসবে। সো এটা কিন্তু অনেক বড়। স্যার যেটা অলরেডি বলার চেষ্টা করলেন যে সোলার হোম সিস্টেমে ছোট একজন টেকনিশিয়ানকে দিয়ে কাজে লাগানো যেত। এখন কিন্তু টেকনোলজি সাথে এবং এই কাজের ব্যাপকতার সাথে এখানে কিন্তু বিশাল আপনার এক্সপার্টাইজ প্রয়োজন, অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেসের ভলিউম যদি চিন্তা করেন। আপনি একটা ছোট্ট করে 1 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট যদি আমি মানে একটা করতে চাই এখন, তাহলে অলমোস্ট প্রায় $1 থেকে $1.5 মিলিয়ন আপনার ব্যয় হবে। সো এখানে দেখেন কত বড় একটা খরচের ব্যাপার। এবং নিশ্চয়ই আপনাদের এই কাজ চলবে, এবং উন্নয়নের ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে এই রিনিউয়েবল এনার্জি অনেক বেশি অবদান রাখবে, সেই প্রত্যাশা রেখে আজকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের সময় নেই। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন 71 এ।